আসসালামু আলাইকুম গাইজ, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে নতুন একটি ভিডিওতে এসেছি, আর এটা খুবই বেসিক, হ্যাঁ, যেটা হচ্ছে স্টুডেন্টদের রেগুলার কোশ্চেন্স থাকে। সো ওই সকল কোশ্চেন যেগুলো মূলত আমি যখন ইউকেতে আসি এগুলো আমার মনে প্রচুর পরিমাণে ঘুরপাক খেত, এবং আমি চেষ্টা করতাম বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশনগুলো গ্যাদার করার জন্য। এবং আপনারা অনেকে যেটা করেন না, বাট আমি সেটা প্রচুর পরিমাণে করতাম। সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে ওয়েবসাইট ঘাটাঘাটি করতাম, যে কোনো ওয়েবসাইটে কী কী ইনফরমেশন পাওয়া যায়। ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে শুরু করে একদম যত ইউকের ওয়েবসাইটগুলো আছে, ইউকে ভিআর ওয়েবসাইটগুলো আছে, সবগুলো দেখতাম আর কি। সো আজকে ওইরকমই কিছু ইম্পর্টেন্ট বেসিক কোশ্চেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলি, এবং আপনাদের সাথে জানা যাক যে আসলে ফার্দার কী হতে পারে। প্রথম কোশ্চেনটা যেটা আসে নর্মালি, যে অ্যাকচুয়ালি ভাই আপনার কেন মনে হয় ইউকেটা বেটার হতে পারে বর্তমানে অন্যান্য যে দেশগুলো আছে ওগুলোর থেকে। আমি অন্যান্যগুলো কাউন্টার মধ্যে ধরে হচ্ছে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরও কিছু অন্যান্য উন্নত কান্ট্রিগুলো যেগুলো আসলে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, হ্যাঁ। সো আমি ডেফিনেটলি বলবো যে ভাই দেখেন, ইউএসের ব্যাপারে যদি যান, ইউএসএ প্রচুর পরিমাণে ফিল্টার করে, তো ওই ক্ষেত্রে ইভেন আপনার খরচটা অনেক বেশি। ফুললি ফান্ডেড ছাড়া যদি হয়ে থাকে তাহলে সেখানে আমি বলবো ইউএসএটা আসলে মোস্ট অফ দ্য কেসে স্টুডেন্টদের জন্য সাবলীল হয় না, বিকজ তারা হয়তো বা দেখা যাচ্ছে খরচটা কুলিয়ে উঠতে পারে না যদি ফুললি ফান্ডেড স্কলারশিপ না থাকে। 50% স্কলারশিপ হলো সেটা যথেষ্ট পরিমাণ ভালো, বাট এরপরও দেখা যাচ্ছে পায় না। কানাডার ব্যাপারটা যদি আসি, কানাডা হচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ যেটা আছে না, ওই দেশেও আমাদের কিছু সাবস্ক্রাইবার আছে। সো যাই হোক, সো পার্শ্ববর্তী দেশ যেটা আছে না, ওদের আসলে একটু কী বলবো, একটু বেশি বেশি চুলকানি আর কি সব কিছুতে। সো ওদের জন্য মূলত কানাডা এখন প্রচুর পরিমাণে ফিল্টার করছে, এবং সেটার কিছুটা প্রভাব বাংলাদেশের উপরও পড়ছে। সো এইটা হচ্ছে আমাদের মেন প্রবলেম কানাডা। আর এছাড়া বাকি যে জিনিসগুলো আছে, কানাডা আসলে ইমিগ্রেশন নিয়ে এতটা স্ট্রিক্ট না। সো কারো যদি বাজেট একটু বেশি হয়, ধরেন 18 লাখ টাকা মতো হয়ে থাকে, সেক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে ভাই কানাডা আপনি ফোকাস রাখতেই পারেন, নট দ্যাট মাই ব্যাড। বাট কানাডাতে যেটা হয় 4 মাস হচ্ছে আপনার ওয়েদারগুলো কাজ করার জন্য খুবই অনুপযোগী হয়ে ওঠে, বাট পিআর পাওয়ার ক্ষেত্রে কানাডা খুবই বেশি ভালো। সো ইউকে আর কানাডা আমি যদি হেড টু হেড করি, আমি ডেফিনেটলি দুটাকে 50-50 রাখবো। ইউকে ইজ গুড, ইয়া। এবং এর পরবর্তী আপনি যদি আসেন অস্ট্রেলিয়াটা খরচ অনেক বেশি, ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় 6 মাস, ইভেন অনেক অনেক ক্রাইটেরিয়া আছে। অস্ট্রেলিয়া ইজ গুড, বাট স্টিল যদি আমাদের মেইন হয়ে থাকে যে আমাদের অল্প খরচে যেতে হবে এবং ভিসা যেটা সাকসেসফুল হবে সেটার সম্ভাবনা খুবই বেশি, তাহলে আমি বলবো স্টিল ইউকেতে ভিসা অপরচুনিটিটা সবচেয়ে বেশি। তো এই ক্ষেত্রে আপনি ইউকেটা অ্যাপ্লাই করতেই পারেন। এরপর আপনাকে ইউকে একটা কী বলবো, এটা ব্রিজ হিসেবে ইউজ করতে পারেন আপনার পরবর্তীতে ইউএসএতে মুভ করার জন্য, অস্ট্রেলিয়াতে মুভ করার জন্য, কানাডাতে মুভ করার জন্য। আপনার যদি ওগুলো আলটিমেট টার্গেট হয়ে থাকে, আপনি ইউকেকে ব্রিজ হিসেবে ইউজ করতে পারেন। সো এখানে কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। এরপর যে জিনিসটা হচ্ছে পরবর্তী কোশ্চেন থাকে যে ভাই ইউকেতে যদি আমি যেতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমি খরচাপাতি যা কেমন লাগতে পারে বা কী হিসাব করব। দেখেন ভাই, খরচাপাতির হিসাবটা হচ্ছে আপনি যদি ব্যাচেলরে আসেন, আমি সবসময় বলি যে ভাই 1 বছরের যে টিউশন ফিটা আছে সেটা দিয়ে আসবেন। 1 বছরের টিউশন ফি আপনি জানেন 9,000 পাউন্ড থেকে শুরু করে 12,000 পাউন্ড পর্যন্ত স্ট্যান্ডার্ড। সো 1 বছরে যেটা আছে ওটা টোটালটা দিয়ে আসার চেষ্টা করবেন, এবং আপনি 2 মাস এখানে এসে থাকতে পারবেন, এরকম একটা খরচাপাতি আপনার সাথে নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন। ভাই দেখেন, এই দেশে কেউ কাজ করে টাকা পয়সা পায় না, ব্যাপারটা এমন না। অনেকে আছে জব পায় না ভাই, আমি জানি না আসলে আপনাদের ব্যাড লাক বলবো না কি বলবো। একটা কথা সত্য যে ইউকেতে যদি জব না থাকে পৃথিবীর কোথাও জব নেই, এটাই সত্য। কারণ হচ্ছে আমি যাদের সাথে এই পর্যন্ত পরিচয় হয়েছি, এবং আমার ক্লাসে যে কজন ছিল না 40 স্টুডেন্টস, একজনও জবলেস নাই। কারো 7 দিন লাগছে, কারো 14 দিন লাগছে, তো কারো আপনার ধরেন যে 1 মাস 1.5 মাস লেগেছে, বাট নোবডি ইজ জবলেস। এখানে প্রত্যেকটা পোলাপানের জব আছে। তো সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাকে বলবো যে ভাই আপনি আসতেই পারেন। ইভেন রেস্টুরেন্টে যে ছেলেটা জব করে ওই ছেলেটাও 900 পাউন্ডের উপর মান্থলি ইনকাম করে। আর আপনি যদি এনআইয়ের উপর ভালো জব করেন তো সেই ক্ষেত্রে আরও বেশি যেতে পারেন। যেমন আমার ক্লোজ ফ্রেন্ড যেটা, আমার আসলে ইউনিভার্সিটিতে একটাই ফ্রেন্ড, পাকিস্তানি একটা মেয়ে। সো ও হচ্ছে আপনার একটা কেয়ার হোমে জব করছে বর্তমানে। প্রথমে এসে সে আজদাতে জব করতো অ্যাজ এ সেলস অ্যাসিস্ট্যান্ট, এখন আছে হচ্ছে কেয়ার হোমে। তো সেখানে সে যে স্যালারিটা পাচ্ছে, সো এখানে যে স্যালারিটা পাচ্ছে সেটা হচ্ছে আপনার আলটিমেটলি অ্যারাউন্ড 1350 পাউন্ড আমাকে দেখাচ্ছিল। সো ও কিন্তু 20 আওয়ার্স জব করে, হ্যাঁ। সো এটা হচ্ছে ফ্যাক্ট যে আপনি জব পাবেন না ব্যাপারটা এমন না, বাট ভাই আসলে কারো ক্ষেত্রে লাকটা খুবই খারাপ থাকে, সো একটু টাফ হয়ে যায়। আর একটা জিনিস আমি বলবো, যেহেতু লন্ডনে প্রচুর ধরপাকড় হচ্ছে এবং লন্ডনে আপনার থাকার খরচটা একটু বেশি, 3 জন করে একটা ছোটো ক্লোজেড রুমে থাকে, তারপরে এক একজনের দেখা যাচ্ছে ভাগে 300 পাউন্ড করে ভাড়া পড়ে যায়। তো ওই ক্ষেত্রে আপনি চেষ্টা করুন লন্ডন থেকে একটু বাইরে থাকার, যদি আপনি ইচ্ছা হয়, বাকিটা আপনার।
সো এই হিসাবে যদি ব্যাচেলারে 1 বছর খরচ দিয়ে আসেন এবং মাস্টার্সে যদি হয় তাহলে সেক্ষেত্রে 70% খরচ দিয়ে আসেন, আপনার জন্য ইউকেতে সাস্টেইন করাটা খুব একটা টাফ না, পারবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। কারণ এখন হচ্ছে দেখা যাচ্ছে নতুন নতুন স্টুডেন্ট নেওয়ার ক্ষেত্রে ফিল্ট্রেশন করছে অনেক বেশি ইউকে সরকার, সো এই ক্ষেত্রে কিছুটা জায়গা তো খালি হবেই। এবং গত 6 মাসে তারা 11,000-এর মতো পাঠিয়ে দিয়েছে, দেশে ব্যাক করেছে। সো এই ক্ষেত্রে গলাটুকু সরি। সো এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি বলবো যে হ্যাঁ ভাই, ইম্পসিবল কিছুই না, আপনার একটু চেষ্টা করলে দেখতে পারবেন যে আপনার আসতেই পারছেন। সো এই ক্ষেত্রে আপনি ইউকে 40টা রাখতেই পারেন যদি আপনার কাছে ওই পরিমাণে খরচটা থাকে। সো এইটা গেল। এরপরে হচ্ছে আপনি ইউকেতে কত টাকা হলে আসতে পারবেন সেটার বিষয়ে আসি। একটা কোশ্চেন থাকে ভাই আমার টোটাল তাহলে কত বাজেট নিয়ে আসতে হবে। আমার কথা হচ্ছে ভাই, যদি মাস্টার্সে আসেন বাজেট আপনি অ্যারাউন্ড 15 লাখ রাখেন, যদি ব্যাচেলর আসেন বাজেট আপনি অ্যারাউন্ড 19 লাখ রাখেন, আপনার জন্য ভালো। হ্যাঁ, বিস্তারিত ক্যালকুলেশন অনেকগুলো ভিডিও আছে, ওগুলো আপনি দেখে নিন। এরপর যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে, আমি অনেকে কোশ্চেন করে থাকে যে কি ভিসা রেশিওটা কেমন ইউকেতে। আমি এখনও বলবো যে ভাই অন্যান্য দেশের তুলনায় ইউকেতে ভিসা রেশিওটা আসলেই ভালো। ভিসা রেশিও আসলে ওয়ার্ডটা আমাদের নিজেদের তৈরি করা। আপনার যদি পেপার ডকুমেন্ট সব কিছু প্রপার থাকে তো সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ভিসা পাবেন, এখানে না পাওয়ার মতো কিছু নাই। সো এটা খুবই ইজি একটা বিষয়। আর ইউকে ভিসা পাওয়ার প্রক্রিয়াটা খুবই সহজ, কারণ আপনি হচ্ছে যখন একটা বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার নেবেন, টিউশন ফি দিবেন এবং আপনার জীবিকা খরচ কতটুকু লাগবে সেটা একটা প্রমাণপত্র দিতে পারবেন। দ্যাট মিন আপনার ফান্ড, হ্যাঁ, ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটাকে বলা হয়, দেবেন। তখনই আপনার দেখা যাচ্ছে যে সব কিছু ওরা দিয়ে দিয়েছে আপনাকে, আপনার ইউনিভার্সিটি হচ্ছে আপনার স্পন্সর। এবং এরপর আপনি কী করছেন, ওইখান থেকে এর পরবর্তীতে দেখা যাচ্ছে ক্যাশ লেটার পাওয়ার পর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করছেন। অ্যান্ড ইটস ইজি, বেসিক্যালি ইউকেটা আসলে ইজি। কিছু ব্যাপার স্যাপার থেকে যাবে, মান্থলি খরচ কেমন। অনেকবার বলেছি, যত বেশি খাওয়া দাওয়া করেন না কেন মান্থলি খরচ 100 পাউন্ডের বেশি আপনার ক্রস করা উচিত না, ঠিক আছে। খাবারের ক্ষেত্রে 80 পাউন্ড হলে ভালোভাবে খেয়ে থাকা যায়। সো 100 পাউন্ড আপনার হচ্ছে ম্যাক্সিমাম। আপনি বাজার করার ক্ষেত্রে আলডি, লিডল, টেস্কো, সেন্সবারি এগুলোই ডেফিনেটলি চুজ করবেন। আপনার লোকাল কোনো শপ চুজ করার কোনো দরকারই নেই। তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে, এটা খুবই ইজি আপনার জন্য। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট কস্ট কেমন লাগতে পারে, ডিপেন্ড করে আপনি কোথায় আছেন। মোটামুটি ইউকেতে কাউন্টি বেসড বাস সার্ভিস আছে, যেমন আপনার লন্ডনের যে রেড বাসগুলো দেখানো, ওগুলো হচ্ছে 5 পাউন্ডস আপনার ফুল ডে দেখা যাচ্ছে যে ফুল লন্ডন ট্রাভেল করতে পারবেন। আমি যেখানে থাকি হচ্ছে ব্রাডফোর্ডে এখানে আছে আপনার ওয়েস্ট ইয়র্কশায়ার। সো এখানে হচ্ছে আপনার 5 পাউন্ডে ফুল ওয়েস্ট ইয়র্কশায়ার ট্রাভেল করা যায় একদিনে। স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনার মান্থলি কেসেসে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে 70 পাউন্ড বা 74 পাউন্ডের মতো একটা খরচ। সো এটা আপনার জন্য হচ্ছে মান্থলি পুরো 1 মাস যদি আপনি যাতায়াত করেন সেইটার খরচ। এবং আশেপাশে রেল কার্ড আছে, কোচ কার্ড আছে, মানে অনেক কিছু আছে। সো আলটিমেটলি আপনার ইউনিভার্সিটির কাছাকাছি যদি আপনার বাসা হয়, আপনার খুব বেশি হলে যাতায়াত খরচ বাবদ আপনি যদি ক্লাসে সপ্তাহে 2 দিনও যান, অ্যারাউন্ড 50 থেকে 60 পাউন্ডের বেশি যাবে না। সো এটা হচ্ছে ফ্যাক্ট। আমি ব্র্যাডফোর্ড থেকে ম্যানচেস্টারে যাতায়াত করি, এরপরও দেখা যাচ্ছে আমার প্রতিদিন ক্লাসে যেতে আসতে 10 পাউন্ডের বেশি খরচ লাগে না। সো দ্যাট দ্য ফ্যাক্ট। আমি কোচ কার্ড করে নিয়েছি 1 বছরের। সো কোচ কার্ড কীভাবে করতে হয় সেটা যদি জানতে চান জানাবেন, আমি ভিডিওতে দেখিয়ে দেবো আরেকদিন একটাতে। তারপর হচ্ছে ভিএফএস নিয়ে অনেক কোশ্চেন পাই যাবে, ভিএফএস জিনিসটা কী, ভিএফএসে কীভাবে কী করতে হয়। ভিএফএস হচ্ছে মূলত আপনার ডকুমেন্টগুলো জমা দেওয়ার জন্য ইউকের যেটা বলে আর কি, বাংলাদেশে মূলত ভিসার যেহেতু আপনি সরাসরি ইয়াতে যেতে হয় না, এম্বাসিতে যাওয়ার প্রয়োজন পড়ে না, বাইরে হাতে এম্বাসি আছে ইউকের। সো আপনার হচ্ছে জাস্ট ভিএফএসে গেলে ডকুমেন্টগুলো জমা দিলে হয়। ওখানে আপনার যত রকমের একাডেমিক ডকুমেন্টগুলো আছে এর সাথে সাথে দেখা যাচ্ছে ট্রান্সক্রিপ্ট যেগুলো আছে, তারপর হচ্ছে আপনার কোনো যদি বাইরের কোনো কাজ করে থাকেন, আরও ভলেন্টিয়ার কোনো মার্কস যদি থেকে থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয়, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভিএফএস মূলত ইম্পর্ট্যান্ট। এবং ভিএফএস ছাড়া কি নিজে নিজে ডকুমেন্ট দেওয়া যায়, বাট বায়োমেট্রিক দিতে গেলে তো আপনার ভিএফএস লাগবেই। সো আমি বলবো যে ভিএফএসে যে খুব বেশি আদায়ের প্যাকেজ কেনার কোনো দরকার নেই, শুধু কনফার্মেশন টেক্সট মেসেজ প্যাকেজটা নিতে পারেন এবং আপনার ডকুমেন্ট স্ক্যানিং যে প্যাকেজটা আছে এটা নিতে পারেন 2500-3000 টাকা। আমার অ্যাকুরেটলি মনে নেই, বাট এরকমই খরচ। ওইটার ভিতরে আপনার সব কিছু শেষ, 9,000-10,000 টাকা শুধু ফাও খরচ করে কোনো লাভ নেই ভাই, আই এম সরি টু সে লাইক দ্যাট। ওকে, এবং ইউকেতে কী কী ইনটেক আছে? হ্যাঁ, মূলত এই একটা কোশ্চেন খুবই বেশি থাকে। ইউকেতে আসলে মূলত ইনটেক হচ্ছে মেজর ইনটেক 3টা। এখন 3টার মধ্যে 2টা আপনারা সবাই জানেন, যেটা অটাম থাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে থাকে, এবং আরেকটা থাকে হচ্ছে আপনি স্প্রিং জানুয়ারি ফেব্রুয়ারির দিকে। এছাড়া মেজরের দিকে আপনি মিডল একটা ইনটেক পাবেন। তো সেই ক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকটা হচ্ছে সবচেয়ে বড় ইনটেক, এবং আমি যারা আসতে চান না তাদেরকে বলবো সেপ্টেম্বরে আসেন। সেপ্টেম্বর অক্টোবর যখন আপনি ইউনিভার্সিটি আসবেন, গুজগাছ করবেন, আপনি ডিসেম্বরে কাজ করলে হচ্ছে বহুত টাকা কামায় ফেলতে পারবেন। গত ডিসেম্বরে আমি 2000+
মানে যাই হোক আর কি, মানে এরকম আর কি 2000 প্লাস মাইনাস কিছু একটা কামাইছি। সো এইরকমভাবে আপনি ধরেন ডিসেম্বরে যখন একটা বন্ধ পাবেন তখন কামাইতে পারবেন। আবার ধরেন জানুয়ারি থেকে যারা আসবেন তাদের হচ্ছে মূলত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের হাফ ক্লাস থাকবে, এরপর দেখবেন 1 মাস আপনার বন্ধ, মার্চের হাফ থেকে এপ্রিলের হাফ পর্যন্ত বন্ধ, বা এপ্রিলের অনেক ইউনিভার্সিটি পুরো এপ্রিলই বন্ধ থাকে। সো এই দেশে আপনার 2 মাস পর একটা করে ম্যান্ডেটরি বন্ধ পাচ্ছেন, এবং এটা আপনার জন্য খুবই ভালো। আপনার ওই সময়টাতে আপনি হচ্ছে যখন টার্ম এন্ড হবে না ওই সময় 1 মাস যে বন্ধ থাকে, একটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে লেটার নামায় নেন, অথবা ইউনিভার্সিটিতে সরাসরি একটা লেটার নিয়ে নেন, ফুল টাইম জব করেন আপনার কোম্পানি যদি আপনাকে অ্যালাউ করে তাহলে। তারপর হচ্ছে এদের যেই সিস্টেমগুলো আছে যে ওরা আপনাকে কীভাবে সিস্টেমটা মানে কোন সিস্টেমে আপনাকে মূল্যায়ন করে, মূল্যায়ন পদ্ধতি মূলত পরীক্ষা পদ্ধতি আছে এবং অ্যাসাইনমেন্ট পদ্ধতি আছে। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিছু কিছু আপনার কোর্সওয়ার্কের সাথে সাথে প্রেজেন্টেশনও দিতে হয়। তো এই ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশন যদি দেন কোনো রকম ঝামেলা নেই। মোস্ট অফ দ্য কেসে আপনার একটা মাস্টার্স স্টুডেন্ট, আপনাকে ওরা দেখতে চায় যে মূলত হচ্ছে আপনার অ্যানালিটিক্যাল পাওয়ারটা কতটুকু, আপনি কী কী মানে অ্যানালাইসিস করতে পারেন, বা আপনার আইডিয়া কতটুকু, এইসব বিষয়টা দেখতে চায়। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ডেফিনেটলি বলবো যে আপনার জন্য সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনার অ্যাসাইনমেন্ট বেসড আছে। এখন দেখেন অ্যাসাইনমেন্টের আবার 2 রকম ধাপ আছে। কেউ অ্যাসাইনমেন্ট নিজে করে, কেউ করতে পারে। আলহামদুলিল্লাহ আমি যেহেতু কিছু কাজ করে আসছি বাংলাদেশে থাকতে, যখন আমি প্রজেক্ট করতেছিলাম আর কি থিসিস রাইটিংয়ের, তো ওগুলাতে আমার সমস্যা হয় না অ্যাসাইনমেন্ট লিখতে। কিন্তু অনেকে আছে আবার বাইরে থেকে টাকা পয়সা দিয়ে একটু করায় আনার চেষ্টা করে, এগুলো ভাই খুবই বাজে একটা বিষয়, বাট ইটস ওকে। আপনি অ্যাসাইনমেন্ট ওয়ার্ক থাকবে এবং প্রেজেন্টেশন দেওয়া লাগবে আর কি ডিজার্টেশনের সময় এই। আর এক্সাম থাকে 2-1টা সাবজেক্টে, বাট নট দ্যাট মাচ, মোস্ট অফ দ্য কেসেস অ্যাসাইনমেন্ট বেস্ট। তো এই ক্ষেত্রে আপনার কোর্সের যে পরীক্ষাগুলো দিবেন ওগুলো হচ্ছে ঠিকঠাক, সমস্যা না। আপনার ডিস্টিংশন বা হায়ার আপার ডিস্টিংশন লাগবে এমন তো কোনো কথা নেই, আপনার পাস করে গেলেই হয়েছে। মোস্ট অফ দ্য কেসেস 50% হচ্ছে পাস। ওকে, এবার অনেকে কোয়েশ্চেন থাকে ভাই আমি কি পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবো কিনা। এটা মনে হয় আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি একটু আগে যখন খরচের কথা বলতেছিলাম। হ্যাঁ, আপনি স্টুডেন্ট ভিসার ওপর 20 ঘন্টা কাজ করতে পারবেন। NI নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার যেটা, সেটার উপরে এখানে আপনার প্রতি ঘন্টা ইনকাম হচ্ছে £11.44, বাট এটা এপ্রিল থেকে বাড়তেছে, কত জানি হচ্ছে 12.21 মনে হচ্ছে। যাই হোক, সো এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার এইখানে ইনকাম ডেফিনেটলি ভালো আছে, বাট এখানে একটা মনে রাখবেন জিনিস, কোম্পানি আপনাকে কিছু কিছু ক্ষেত্রে দেখাবে যে 20 ঘন্টা, বাট আপনাকে কাজ করাবে একটু বেশি। মোস্ট অফ দ্য কেসে কোম্পানিগুলো এই কাজটা করে, কারণ এখানে যেটা হয় আপনার আওয়ারলি বেসিস যে ইনকামটা আছে ওটা একটু কম হয় আর কি। হ্যাঁ, আপনাকে ওরা কাজ করে ধরুন 30 ঘন্টা, আপনাকে পেমেন্ট দিবে, বাট ওরা কিন্তু আপনাকে টোটাল যে NI পেমেন্ট আছে সেটা দিবে না, বাট আপনার অন পেপার ডকুমেন্ট ওরা আশা করবো ফুল, হয়তো আপনাকে 8 পাউন্ড দিল, 9 পাউন্ড দিল, এরকম দিতে পারে, বাট ইটস গুড ফর ইউ। আপনি বেশি টাইম কাজ করতে পারতেছেন মানে কি বেশি টাকা কামাইতে পারতেছেন, তাই না? এটা ফ্যাক্ট। আর বাসা ভাড়ার বিষয়টা আসেন ভাই, যদি লন্ডনের ভিতরে একটা ক্লোজের ছোট রুমও নিতে চান না 600 পাউন্ড গুনতে হয়, যদি বড় রুম মোটামুটি ভালো নিতে চান 1000 পাউন্ড গুনতে হয়, 800 পাউন্ড তো আছেই। সো এই ক্ষেত্রে আমি বলবো একটু বাইরে থাকার চেষ্টা করেন, এটা আপনার জন্য ভালো। সো এইগুলো কোশ্চেন আমি খুব বেশি পাই। এবার আসেন অনেকে কোশ্চেন করে ভাই MOI দিয়ে যাওয়া যাবে কিনা। কেন রে ভাই, একটা দেশ আপনি পড়তে হইবেন, MOI এর প্রতি আপনার এত নজর কেন? MOI দিলে কী হয় জানেন? MOIতে দিলে ইন্টারভিউ পড়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি হয়ে যায়, কারণ ইউকেভিএ ইন্টারভিউটা এমন একটা ইন্টারভিউ যেটা চেষ্টা করে যে আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দক্ষতা আছে, আপনার কনফিডেন্স কেমন, ইফ ইউর জেনুইন স্টুডেন্ট অর নো, সব কিছু হচ্ছে ওরা এই চেক করে নেয় একটা ইউকেভিএ ইন্টারভিউর মাধ্যমে। সো MOIয়ের দিকে কম ঝুঁকেন, একটু আইএলটিএসের প্রতি মনোযোগী হন। অনেকে জানেন এখন YTC ELLT সব কিছু ফেক করা যায় বাংলাদেশে। সো আইএলটিএস ক্ষেত্রে ওরা ইউকেভিএটি ইদানিং একটু প্রেফার করতেছে বেশি। আর আমি দেখছি যারা আইএলটিএস ইউকেভিএ দিচ্ছে 6.5 পাচ্ছে বা 7 পাচ্ছে বা এর উপরে পেলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট সব একদম চাকাচাক ক্লিয়ার আছে, ওদের ক্ষেত্রে কিন্তু কোনো ঝামেলা হচ্ছে না। ঝামেলাটা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে তাদের যারা MOIতে আসতেছে এখন, ঠিক আছে? ওই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। আর 2-1টা ব্যাংক আছে যেগুলো একটু ইগনোর করার চেষ্টা করবো। 2-1টা ব্যাংকের মানে অলরেডি খারাপ অভিজ্ঞতা হয়ে গেছে, আর ইউকেভিআই ওই ব্যাংকগুলো দেখলে দেখা যাচ্ছে যে আপনার যাচাই করে ফেলতেছে, সো ওগুলো একটু ইগনোর করার চেষ্টা করবেন। এর পাশাপাশি আপনি যদি চিন্তা করেন তাহলে বাকি দিকগুলো আসলে কেমন যাবে, বা আমি কি ঠিকঠাক মতো সার্ভাইভ করতে পারবেন, অ্যান্সার ইজ ইয়েস ভাই। আপনি ইচ্ছা থাকলে আপনি সার্ভাইভ করতে পারবেন। অনেকে বলে না যে আমি ইউকেতে আসছি, রেস্টুরেন্টে জব করতেছি, সে করতেছি, মানে অনেকের চিন্তা ভাবনা থাকে যে সেই রেস্টুরেন্টে জব করবে না, বা এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আপনি রেস্টুরেন্টে জব করতে না মন চাইলে দেশে সিকিউরিটি জব করেন, আপনি যে কী বলে বিল্ডারের জব করেন, আপনি কেয়ার হোমে জব করেন, আপনি যদি কম্পিউটার সম্পর্কে ভালো জানেন আমার মতো হয়তো একটা অফিসিয়াল জবও পেয়ে যেতে পারেন, হুনোস। চেষ্টা করেন, ভালো কিছু পাইবেন।
সো আই থিঙ্ক আপনাদের স্টুডেন্ট অনেক বেসিক কোয়েশ্চেন অ্যান্সার আমি আজকে দিয়ে দিছি, বাট এরপরও যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো এই কমেন্ট বক্সে করবেন কমেন্টগুলো, হ্যাঁ, তাহলে দরকার আমি পার্ট 2 তৈরি করবো স্পেসিফিক কিছু কিছু কোয়েশ্চেন বাছাই করে। আজকে আমি নিজের মতো করে এই পর্যন্ত সোফার যে কোয়েশ্চেনগুলো পাইছি ওগুলো অ্যান্সার করছি। ও আরেকটা জিনিস, সবাই আল্লাহরে ডাকবেন, তাছাড়া কিন্তু উনি না চাইলে কিন্তু কোনো কিছু সম্ভব না। আল্লাহ।